পাঁচ 5 মিনিট অলরেডি চলে গেছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন। হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি। এই দেখেন অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসের মধ্যে ভাউচার লিস্ট। আমি যদি ভাউচার লিস্টে যাই, ভাউচার লিস্টের এখানে আমি একটু পিছনের ডেটে যাই। এখানে ক্লিক করলে এই যে আমরা 2টা ভাউচার এন্ট্রি করছি আর কি। ঠিক আছে? 2টা ভাউচার মিলে এখানে 4টা ট্রানজ্যাকশন দেখাচ্ছে। এটা হলো বোথ ওয়ে ট্রানজ্যাকশন যেটাকে বলে। এই যে দেখেন 2টার পেয়ার আইডি সেম। এই যে 2টা 2 মিলে একটা ভাউচার, 2টা 1 মিলে একটা ভাউচার। মানে এখানে টোটাল 2টা ভাউচার। একটা হলো ডেবিট সাইড, একটা হলো ক্রেডিট সাইড। এই জন্য একটা ভাউচারের ডেবিট সাইড থাকে, ক্রেডিট সাইড থাকে, যার কারণে একটা ভাউচারের ডবল শো করতেছে। বুঝতে পারছেন? হ্যালো? এখানে জি ফেরদৌস ভাইয়া শুনতে পাচ্ছি। ফেরদৌস আলী যেটা দেখাইতেছে যে ক্যাপিটাল, হুম, এই যে ক্রেডিট হয়েছে 500 সামথিং, হুম। আর উপরে আবার দেখাইতেছে ডাচ বাংলা ব্যাংক একটা দেখাচ্ছে। না, এটা হলো ডাচ বাংলা মানে আমি বিষয়টা ক্লিয়ার করি। এখানে দেখেন একটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, কি হয়েছে, ডাচ বাংলা ব্যাংক ডেবিট হয়েছে, তাই না? এই যে ডাচ বাংলা ব্যাংক, আপনি রেফারেন্স সেটটাকে হ্যাঁ, বাদ দেন, শুধু অ্যাকাউন্ট সেটটাকে ধরেন। ডাচ বাংলা ব্যাংক ডেবিট হয়েছে, আর ক্রেডিট হয়েছে কে? ভাইয়া কারো মাইক থেকে নয়েজ আসতেছে ভাই, একটু যদি মাইকটা লিসা আপার অন্য ব্যাংক। বন্ধ করতে পারেন। আচ্ছা, আচ্ছা, এখন মনে হয় ঠিক আছে। জি ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখেন আপনি অ্যাকাউন্ট সেটটাকে ধরেন, রেফারেন্স হেডটাকে ভুলে যান। মনে করেন রেফারেন্স হেড নাই, তাহলে এখানে ডেবিট হয়েছে ডাচ বাংলা ব্যাংক, আর ক্রেডিট হয়েছে কি? ক্যাশ ইন হ্যান্ড। মানে সরি, ফেরদৌস হয়েছে ক্রেডিট। তারপরে এখানে সগির আহমেদ হয়েছে ক্রেডিট, ক্যাশ ইন হ্যান্ড হয়েছে ডেবিট। বুঝতে পারছেন? হ্যাঁ, এই ডেবিট ক্রেডিট মিলে কিন্তু একটা ভাউচার। বুঝতে পারছেন? এই যে ও মানে একটা হলো, মানে দিয়েছে, আর একটা মনে হয়। মানে একটা ক্রেডিট হয়, একটা ডেবিট হয়। যে কোনো ভাউচারের, যেমন আমি যদি এই যে 1 নাম্বারের নিচেরটাকে প্রিন্টে যাই, তাহলে এখানে কি দেখাচ্ছে? ক্যাশ ইন হ্যান্ড পে করছে, সরি, ক্যাশ ইন হ্যান্ডে পে করছে, কে পে করছে? সগির আহমেদ, ফরম সগির আহমেদ টু পে করছে ক্যাশ ইন হ্যান্ডে। ঠিক আছে? আমি উপরেরটাতে যদি ক্লিক করি, 1 নাম্বার উপরেরটাতে সেম জিনিসই আসবে। হ্যাঁ, বুঝছেন? দুইটার ডিফারেন্স নাই। এই যে এই যে দুইটার, পে করছে ওইটা হলো ডেবিট। হ্যাঁ, এই এই দুইটা মিলে একটা ভাউচার। ঠিক আছে? এই যে এই দুইটা মিলে একটা ট্রানজেকশন, এই দুইটা মিলে একটা ট্রানজেকশন। তো একটা হেড হ্যাঁ, এখানে কি হয়? ডেবিট হয়, একটা হেড ক্রেডিট হয়। Sorry, একটা হেড ডেবিট হয়, একটা হেড ক্রেডিট হয়। তো এখানে ডেবিট হয়েছে ক্যাশ, সগির আহমেদের যে ট্রানজেকশনটা সেটাতে ডেবিট হয়েছে ক্যাশ, আর ক্রেডিট হয়েছে সগির আহমেদ। কারণ সগির আহমেদ ইনভেস্ট করছে, যে ইনভেস্ট করছে সে কি হয়? ক্রেডিট হয়। ও, যে ইনভেস্ট করে সে ক্রেডিট হয়। হ্যাঁ, আমরা এই ইনভেস্টর কি লাইবিলিটিতে থাকে না? আমরা বলছি না যে ইনভেস্টর কোথায় থাকে? লাইবিলিটিতে। লাইবিলিটিস থাকে। তো এ ক্রেডিট হয়েছে, এ ডেবিট হয়েছে। বুঝতে পারছেন? তো ডেবিট হইছে বলতে কি, যে ইটা যে ডেবিট হইছে যে ডাচ বাংলা ব্যাংক। ডেবিট মানে যে হেডটাতে গিয়ে টাকাটা জমা হয়, মানে ও যাকে প্রদান করা হয় সেটা হলো ডেবিট। মনে বুঝতে করেন পারছি। নিয়ামুল ভাই আপনাকে 100 টাকা প্রদান করলো, তো আপনি কি হলেন? ডেবিট হলেন। আমি ক্রেডিট করলাম। আপনি ডেবিট হয়েছেন। আপনার কাছে 100 টাকা গেছে, মানে কি? আপনি ডেবিট হয়েছেন। হ্যাঁ, আর
টাকাটা দিছে কে? নেয়ামুল ভাই। তাহলে ও নেয়ামুল ভাই নিয়ামুল ভাই দিছে। ও ক্রেডিট হইছে। আচ্ছা। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে যেখানে জমা হয় ওইটা হলো ডেবিট। আর যে দেয় সে ক্রেডিট। সে হলো ক্রেডিট করে। হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। আমরা ২ জন ইনভেস্টর এখানে ইনভেস্ট করছি। এখন আমরা কি করব? একটা অ্যামাউন্ট লোনও নেব। যেকোনো একটা ব্যাংক থেকে একটা অ্যামাউন্ট লোন নেব। ঠিক আছে? হ্যাঁ। তো আমরা চার্ট অফ অ্যাকাউন্টে দেখি যে আমাদের লোন হেড আছে কিনা, না থাকলে আমরা ক্রিয়েট করে নেব। এই যে লায়াবিলিটির আন্ডারে এই যে লোন আছে, লায়াবিলিটির আন্ডারে। তো আমরা লোনের এগেইনস্টে দেখেন ব্যাংক লোন। তো ব্যাংক লোন বলতে তো কিছু বোঝা যাবে না, আমরা একটা লোনের নাম দেই এখানে। মনে করেন লোন ফ্রম দাস আচ্ছা, যারা জয়েন করছেন কেউ কি কখনো লোন করেছিলেন? আমি করি নাই। ভাই ব্যাঙ্গালোরের কথা বলছেন? হ্যাঁ, ব্যাংক লোন করেছিলেন? জি, ব্যাংক লোন ক্রেডিট কার্ড আছে। আচ্ছা, ব্যাংক লোন করলে কি হয় এটা কি জানেন? ওই ব্যাংকে কি নিজের একটা অ্যাকাউন্ট খুলতে হয় আগে? জি, একটা অ্যাকাউন্টের এগেইনস্টে লোন। আপনার লোন একটা ইয়ে থাকে, মানে লোন মানেই তো একটা অ্যাকাউন্ট হবে। এখন এই জি, লোনের টাকাটা আপনাকে যে প্রদান করবে সেটা কোথায় প্রদান করবে? অন্য একটা অ্যাকাউন্ট থেকে করবে না? আমার পার্সোনাল অ্যাকাউন্টে। জি, হ্যাঁ, আপনার পার্সোনাল অ্যাকাউন্টে। পার্সোনাল অ্যাকাউন্টে প্রদান করবে। তাহলে ওখানে আপনার অ্যাকাউন্ট হচ্ছে কয়টা? ২ টা। একটা হলো লোন অ্যাকাউন্ট, আরেকটা দুইটা হলো হচ্ছে। জি, পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট বলতে আপনার কারেন্ট অ্যাকাউন্ট। আর লোন অ্যাকাউন্ট থেকে এই কারেন্ট অ্যাকাউন্টে আপনাকে টাকাটা। বিজনেস হলে কারেন্ট, পার্সোনাল হলে পরে সেভিংস, যে কোনো অ্যাকাউন্টে দেওয়া যায়। যেহেতু ব্যবসার ক্ষেত্রে আমরা ধরছি, সেটা কারেন্ট অ্যাকাউন্টে হবে। জি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখেন ডিবিবিএল এর আমাদের এখানে একটা অ্যাসেটের দিকে একটা হেড আছে। আর ডিবিবিএল আমরা লোন অ্যাকাউন্ট করলাম লাইবিলিটির দিকে একটা। ঠিক আছে, এই যে লাইবিলিটির দিকে একটা লোন অ্যাকাউন্ট করলাম। এখন আমরা ২ জন ইনভেস্টর ৫ লাখ করে ইনভেস্ট করছি। আবার কি করব? আমরা ডাচ বাংলা ব্যাংক থেকে একটা লোন নেব। ডাচ বাংলা ব্যাংকের লোন অ্যাকাউন্ট থেকে। তো আমরা ভাউচার এন্ট্রিতে যাই, বা আমরা ভাউচার লিস্টে যাই। আমরা কত তারিখে নিছি? এটা ৪ তারিখে ট্রানজ্যাকশন করছি, তাই না? ২ তারিখে, ২/৪ আর কি, এপ্রিলের ২ তারিখে। তো আমরা ৩ তারিখে আরেকটা ট্রানজ্যাকশন করি, যে লোনটা আমরা এপ্রিলের, ধরে নিচ্ছি যে এপ্রিলের ৩ তারিখে আমরা লোনটা নিয়েছি। লোনটা নিয়েছি। অনেকেই যে ডেবিট, ক্রেডিট, জার্নাল ভাউচার কোনটা কখন সিলেক্ট করতে হবে এটা নিয়ে কনফিউশনে পড়ে যায়। ঠিক আছে, আমরা নর্মালি একটা যে বিষয় চিন্তা করি, এই জিনিসগুলো আসলে কনফিউশনেরই জিনিস। নর্মালি একটা জিনিস চিন্তা করি, কোম্পানি যখন কারো কাছ থেকে নেবে তখন আমরা ক্রেডিট ভাউচার সিলেক্ট করব। কোম্পানি যখন কাউকে টাকা দিবে তখন আমরা ডেবিট ভাউচার সিলেক্ট করব। এখন কোম্পানি কারো কাছ থেকে টাকা নিবে তখন আমরা ক্রেডিট ভাউচার সিলেক্ট করতে পারি। আবার যেহেতু আমরা কারো কাছ থেকে টাকা নিলে তাকে একটা মানি রিসিপ্ট দেই, তাহলে আমরা কি মানি রিসিপ্টও সিলেক্ট করে ওকে মানি রিসিপ্ট স্বরূপ মানি প্রিন্ট ভাউচার প্রিন্ট করে তাকে দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো আমি ক্রেডিট ভাউচার যদি সিলেক্ট করি কারো কাছ থেকে টাকা নেওয়ার সময়, মনে করেন নিয়ামুল সাহেব অ্যাজ এ ক্লায়েন্ট আমাকে
টাকা প্রদান করতেছে, তাকে আমি কি মানি রিসিট দেবো না? জি সেক্ষেত্রে আমি মানি রিসিট সিলেক্ট করতে পারি, আবার এখানে ক্রেডিট ভাউচার সিলেক্ট করতে পারি। এই ক্রেডিট ভাউচারগুলো অনেক সময় দেখবেন অ্যাকাউন্টসে বিভিন্ন কালারের ভাউচার থাকে, নীল কালার, হলুদ কালার, লাল কালার, এরকম ভাউচার দেখছেন অ্যাকাউন্টে? জি দেখেছি। এতে সুবিধা হয় কি, ভাউচারের কালার দেখলে যে সুবিধা হয়, ক্রেডিট ভাউচারগুলো একসাথে করলে আমরা বুঝতে পারি যে এই ভাউচারগুলোতে কোম্পানি কারো কাছ থেকে টাকা নিয়েছে। আর ডেবিট ভাউচার মানে যে টাকাগুলো অন্য কাউকে প্রদান করা হয়েছে, কোম্পানি থেকে প্রদান করা হয়েছে। আর জার্নাল ভাউচার সাধারণত আমরা বিলিং, তারপরে আদার অন্যান্য যেগুলোতে সরাসরি টাকা পয়সা লেনদেন হয় না, সেগুলোতে আমরা জার্নাল ভাউচার করি। তো এগুলা নিয়ে কনফিউশনের কিছু নাই, আপনি জার্নাল সিলেক্ট করেন, কোথাও ডেবিট সিলেক্ট করেন, এটা ইন্টারনালে ইফেক্ট করবে না আমাদের সিস্টেমে। এই জন্য আমরা এগুলোর উপর কোনো ডিপেন্ডেন্সি রাখি নাই, কারণ অনেক সফটওয়্যার আছে ডেবিট ভাউচারের ফরম্যাট আলাদা, ক্রেডিট ভাউচারের ফরম্যাট আলাদা, প্রত্যেকটা ফরম্যাট আলাদা। কিন্তু আমাদের এখানে ডেবিট ভাউচার এটা জাস্ট একটা হেডিং হিসেবে কাজ করে, আদার কিছু না, অতএব এটাতে কনফিউশনের কিছু নেই। এটার ক্ষেত্রে কি আবার উল্টা মনে হয়? আপনি আপনি এখানে যে একটা সিলেক্ট করেন, অথবা এখানে সিলেক্ট করার দরকার নেই, এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে? শুধু আপনি যদি কিছু স্মরণ রাখতে চান, এইটুকু স্মরণ রাখেন, আপনি যখন কারো কাছ থেকে টাকা নেবেন তখন ক্রেডিট ভাউচার অথবা মানি রিসিপ্ট সিলেক্ট করবেন, আর কাউকে যখন টাকা দিবেন তখন ডেবিট ভাউচার সিলেক্ট করবেন, ঠিক আছে? মানে এখানে দিলে ডেবিট আর নিলে ক্রেডিট। হ্যাঁ, যখন সরাসরি টাকা নিচ্ছেন তখন ক্রেডিট ভাউচার সিলেক্ট করবেন, অথবা মানি রিসিট সিলেক্ট করবেন যদি মানি রিসিট প্রিন্ট করে দেন তাকে। আর টাকা যদি দেন তাহলে ডেবিট ভাউচার, এক কথা বারবার বলতেছি, তো এইটুকুই মাথায় রাখেন, আর বেশি মাথায় ইয়ে করতে হবে না। তো আমরা এখানে টাকাটা এখনো সরাসরি টাকা ইয়ে করতেছি না, জাস্ট আমরা একটা ভাউচার এন্ট্রি দিচ্ছি। তো যেহেতু ব্যাংক থেকে আমি ব্যাংকে টাকাটা মানে লোন থেকে ব্যাংকে টাকাটা ট্রান্সফার করতেছি, এখানে আমি জার্নাল সিলেক্ট করি, অনেকে এখানে কন্ট্রা ভাউচারটাও সিলেক্ট করে। যাই হোক, আমি এখানে জার্নাল ভাউচার সিলেক্ট করতেছি। তো আমি কোথা থেকে নেব? ব্যাংক থেকে লোন নেব না? তো আমি লোন কি আছে, এই যে ডিবিপিএল লোন থেকে টাকা কোথায় নেব? অ্যাকাউন্টসের ডিবিপিএল, এই যে ডাচ বাংলা ব্যাংক, এই ব্যাংকে নেব। তো এই ব্যাংকে আমার অলরেডি কত টাকা আছে সেটা এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন? জি। আমি এখানে ডেসক্রিপশনে একটা লিখে দিলাম, লোন ফ্রম ব্যাংক। এখানে মনে করেন 12 লাখ টাকা নিলাম, 12 লক্ষ টাকা লোন নিলাম। লোন নিয়ে এটা আমি ক্রিয়েট অ্যান্ড ক্লিয়ার দেই, যেহেতু আমি প্রিন্ট করব না। ক্রিয়েট অ্যান্ড ক্লিয়ার দিলাম, আমার ভাউচারটা ক্রিয়েট হয়ে গেল এবং নতুন আরেকটা ভাউচার ক্রিয়েট করার জন্য রেডি হয়ে গেল, ঠিক আছে? আমি যে ভাউচারটা, লোন অ্যামাউন্টটা বেশি হয়ে গেল না এর থেকে, ব্যালেন্সের থেকে? কিসের থেকে? যে যতটুকু ব্যালেন্স অ্যাভেলেবল তার থেকে বেশি হয়ে গেল না? লোন তো আমি ব্যালেন্স না থাকলেও লোন নিতে পারি, লোনের সাথে তো আমার ব্যালেন্সের কোনো, আমার ইনভেস্টের কোনো সম্পর্ক নেই। ও, কোনো ইনভেস্টর তো সরাসরি ব্যাংক লোন দিয়েই ব্যবসা শুরু করে দেয়। তো আমরা অ্যাকাউন্টস রিপোর্টে গিয়ে দেখি, লোনের সাথে ব্যাংক আমার ইনভেস্টের কোনো সম্পর্ক নাই, বা কোম্পানির অ্যাসেটের কোনো সম্পর্ক নাই। কোম্পানির অ্যাসেট দেখবে লোন, যে আমি যে মানে ব্যাংক, যে আমি ব্যাংক আপনাকে এতগুলো টাকা, লোন তো নিল ব্যাংক থেকে। হ্যাঁ লোন আমি ব্যাংক থেকে নিয়েছি, তো যার কারণে কি হচ্ছে, মানে বিজনেস লোন নিয়েছে, আমি লোন নিইনি, ঠিক আছে? আমি আমি অনার হিসেবে ডিল করতেছি, কিন্তু লোনটা কে নিয়েছে? আমার বিজনেস। তো বিজনেস লোন নিয়ে বিজনেসের ব্যালেন্স শিট কি দাঁড়াইলো আমি দেখি। ব্যালেন্স শিট, যে কোনো একটা ডেট দেই, যেহেতু এখন ট্রানজ্যাকশন নাই, প্রিভিয়াস ডেটে ট্রানজ্যাকশন করতেছি আমরা। এই দেখেন এখন আমার লোন কত, অ্যাসেট কত দাঁড়াইলো। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো খরচ করি নাই, ইনভেস্ট করছি আর ব্যাংক থেকে কি করছি, লোন নিছি।
তো আমার লোন, এই যে এখানে আমি লোন নিয়েছি, ব্যাংক থেকে লোন নিয়েছি, এই যে এখানে দেখেন আমার ডিবিপিএল এর লোন আছে এই টাকাটা, আর দুইজন ইনভেস্টর আমরা এটা করছি। তো সবগুলাই আমাদের অ্যাসেটে চলে আসছে। এখন পর্যন্ত আমাদের প্রফিট অ্যান্ড লস বা আদার কোথাও কোনো ইফেক্ট পড়েনি, কারণ আমরা এখনো কোম্পানির আদার কোনো ট্রানজেকশন বা ইনকাম এক্সপেন্সে যাই নাই। বুঝতে পারছেন? তো আমার এইখানে দেখেন অ্যাসেট এবং লাইবিলিটি সমান, এবং আমার ইকুইটি পাওয়ার অথবা রিয়েলাইজ গেইন 0 0। এখন পর্যন্ত আমরা কিছু শুরু করি নাই। তো সেম কাজটা এখন আমরা শুরু করব। কি করব? আমি এইখানে যে এন্ট্রিটা দিচ্ছি সেম এন্ট্রিটা আমি এখানে দুইটা অর্গানাইজেশন করে নিছি। এই কারণে যে আমরা দুইটা অর্গানাইজেশনে দুইভাবে কিছু ট্রানজেকশন করব, করে দেখব ডিফারেন্ট কী রকম হয়। একটাতে করব পুরাতন সফটওয়্যারের নিয়মে, আরেকটাতে করব আমাদের যে সফটওয়্যার সেটার নিয়মে। তাতে আপনারা যে পার্থক্যগুলো সেটা বুঝতে পারবেন। ঠিক আছে? তো এটাও আমরা লোনটা নিয়ে নেই। এটা একটু ডেট আগে হয়ে গেছে, ওটা হচ্ছে 4 মাস, এটা হয়ে গেছে 3 মাস। তো এই আচ্ছা, অর্গান লায়াবিলিটিজে যেগুলা যে লোন নিল, ওগুলা আবার অ্যাসেটেও আবার মানে চলে গেল কেন? আপনি আপনি লোন নিলেন কারো কাছ থেকে, নিয়ামুল সাহেবের কাছ থেকে লোন নিলেন, 500 টাকা আপনি ধার নিছেন। হ্যাঁ। তো 500 টাকা আপনার পকেটে আছে না? ও আচ্ছা, বুঝছি, বিলং হয়ে গেল এখন। হ্যাঁ, আপনি ধার নিচ্ছেন 500 টাকা, কিন্তু 500 টাকা আপনার অ্যাসেট না এখন। হ্যাঁ। আপনার এইদিক লোন আছে 500 টাকা, আপনার সম্পত্তি আছে 500 টাকা। ও, এর জন্য ইকুয়াল হয়ে গেল দুই সাইডে। হ্যাঁ, দুই সাইডে ইকুয়াল হয়ে গেল। বুঝতে পারছেন এইটুকু? হ্যাঁ। তো আমি এই যে যেহেতু দুইটা অর্গানাইজেশন, আমি দুইটাতেই ট্রানজেকশনগুলোর সামঞ্জস্যতা ধরে রাখতেছি একটু। তো এখানেও ট্রানজেকশনটা করে নেই, যে 12 লাখ টাকা আমি লোন নিলাম। ঠিক আছে? এখানেও চার্ট অফ অ্যাকাউন্টে আমি হেডটা ক্রিয়েট করে নেই। আমি দুইটা করতেছি কারণ দুইটা করলে আপনারা পার্থক্যগুলো সহজে বুঝতে পারবেন, যে আসলে আগে সিস্টেমে কিভাবে ম্যানেজ করতো সেটাও বুঝতে পারবেন, এখন কিভাবে ম্যানেজ করা হয় সেটাও বুঝতে পারবেন। আরে, ঠিক আছে, আমরা এখন এখানেও একটা ভাউচার এন্ট্রি করি। আমরা এটা 1 মাস আগে হয়ে গেছে, সমস্যা নাই। আমরা পরের ভাউচারটা এপ্রিলে এড করব। আপনাদের কি একটু বোর লাগতেছে নাকি? যারা এই কাজগুলো জানে তাদের একটু বোর লাগতে পারে। স্যার, এটা তো মোটামুটি ইন্টারেস্টিং আছে। না আপনার কাছে ইন্টারেস্টিং, কিন্তু যারা এগুলাতে অভ্যস্ত, এগুলা এর চেয়ে ভালো কিছু জানে, তার কাছে মনে হবে যে কি এগুলা আলোচনা করতেছে। কতজন জয়েন করছেন দেখেন তো, ইয়া সাহেব, ইফতেখার সাহেব। আহ, আবার একটু বলবেন, শুনি নাই। কতজন জয়েন করছে মিটে দাঁড়ান একটু দেখি। দেখা দেখতে পারবেন? 10 জন, 10 জন। আচ্ছা, ঠিক আছে, আমরা চালাই যাই, সমস্যা নেই। না, 9 জন, 9 জন। আচ্ছা, ঠিক আছে, তো এখানেও আমরা ক্রিয়েট করে রাখলাম। আর কারেন্ট ডেটে করছি না, এটা হয়নি। আমরা কারেন্ট ডেটে করছি, এটা নেই নাই। কারেন্ট ডেটে সেম হেড হলে নেবে না। আমি দেখেন ওই যে উপরে নিচে সেম হেড দিছি, যার কারণে নেয় নেই। এটা 20 দেবো না, এপ্রিল মাসের 3 তারিখ দেবো। তোমার দুইটা অর্গানাইজেশনে সেম ট্রানজ্যাকশন রাখছি আমি। দুইটারে ব্যালেন্স শিট দেখি, ব্যালেন্স শিটে কোনো পার্থক্য আছে কিনা।
এখন পর্যন্ত। এই যে এটার উপরে নাম দেখেন, অ্যাকাউন্টিং ওয়ার্কশপ 2, এটার ব্যালেন্স শিট, সেম এটাতে ওই যে দেখেন 22 লক্ষ টাকা ক্যাপিটাল, 22 লক্ষ টাকা লাইবিলিটি। এটার মধ্যেও এটা হলো কি অ্যাকাউন্টস ওয়ার্কশপ 2025। এই এই দুইটা কি আলাদা অ্যাকাউন্ট? হ্যাঁ, দুইটা আলাদা অ্যাকাউন্ট। আমি দুইটাতেই সেম সেম ট্রানজ্যাকশন করতেছি। কিছু জাস্ট খালি সিস্টেম, পুরাতন সিস্টেমে একটাতে করব, টুটাতে করব পুরাতন সিস্টেমে, আর এই যে যেটা টু না, যেটা সরাসরি এটাতে করব আমাদের নতুন সিস্টেমে, যাতে রিপোর্টিং কিছুর ডিফারেন্স বুঝতে পারবেন। ঠিক আছে? তো এখন পর্যন্ত দুইটারে ব্যালেন্স শিট ঠিক আছে, এইটুকু বুঝতে পারছেন? জি এবং কিভাবে লোন নিলাম, কিভাবে ইনভেস্ট করলাম, অ্যাকাউন্টিং, এগুলো বুঝতে পারছেন? জি এখন এই যে ডাচ বাংলা ব্যাংকে দেখেন, ডাচ বাংলা ব্যাংকে কত টাকা আছে? 17 লক্ষ টাকা আছে। এখন আমি ডাচ বাংলা ব্যাংকে যে 17 লক্ষ টাকা আছে, এটা কিভাবে আসলো আমি যদি দেখতে চাই, তাহলে কি দেখবো? এটার লেজার দেখবো। এই যে এটাতে ক্লিক করলে আমার লেজারে নিয়ে যাবে, এবং আমি যদি এখানে একটা ডেট দেই, প্রিভিয়াস ডেট, ডেটটা চলে আসছে অলরেডি। এখানে দেখেন আমার ডাচ বাংলা ব্যাংক এখন কত টাকা আছে। এই যে দেখেন 2 তারিখে কি করছে, ফেরদৌস সাহেব ক্যাপিটাল ইনভেস্ট করছে 5 লক্ষ টাকা। বুঝতে পারছেন? এবং জি 3 তারিখে ডাচ বাংলা ব্যাংক লোন অ্যাকাউন্ট থেকে লোন নেওয়া হয়েছে 12 লক্ষ টাকা। তো টোটাল হয়েছে এই ব্যাংকে 17 লাখ টাকা। এটা হলো, এটাকে বলে লেজার রিপোর্ট, মানে একটা হেডের টোটাল ডিটেল আমি দেখতে পাচ্তেছি। ঠিক আছে? ও, তার মানে এখানে ইনভেস্ট করা আর লোন নেওয়া একই। হ্যাঁ, এই হেডে এসে টাকা জমা নিল। আপনাকে আরো ক্লিয়ার করে বুঝাই। মনে করেন আপনার একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, ছোট্ট একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন। তো আপনার কাছে আগে থেকেই মনে করেন আপনি এতদিন টাকা পয়সা আপনার বাবা দিচ্ছে, আপনার মা দিচ্ছে, আপনার কাছে কিছু টাকা থাকার কথা না? তো হ্যাঁ আপনার কাছে কিছু টাকা আছে, মনে করেন আপনার কাছে 500 টাকা আছে। তো আপনি কি করলেন, যেহেতু ব্যবসা শুরু করবেন, এই 500 টাকা ব্যবসার উদ্দেশ্যে এই টাকাটাকে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য রাখলেন। এবং আপনার এই 500 টাকা দিয়ে মনে করেন ব্যবসাটা হবে না। তো আপনাকে আরো কিছু টাকা ধার করতে হবে। নিয়ামুল সাহেবকে বললেন যে আমাকে আর 1,000 টাকা ধার দাও। তাহলে আপনি ইনভেস্ট করলেন কত? 500 টাকা। আর নিয়ামুল সাহেবের কাছ থেকে নিলেন 1,000 টাকা। তা আপনার টোটাল কত হলো এখন? 1500। 1,500, টোটাল 1,500 টাকা আপনার অ্যাসেট হলো আর কি। ঠিক আছে? এখন আমরা কি করব, এই যে আমরা ব্যবসা শুরু করতে যাচ্ছি, আমাদের কিছু ফার্নিচার কিনতে হবে, তাই না? হ্যাঁ এবং আমরা কি ব্যবসা করব? ধরে নিচ্ছি আমরা ইলেকট্রনিক্সের ব্যবসা করব। এই যে আমাদের মূল এখন অ্যাসেট জমা হলো, আমরা যদি ব্যালেন্স শিটে দেখি, মূল অ্যাসেট জমা কত হয়েছে? 22 লক্ষ টাকা হয়েছে নাকি? হ্যাঁ এখন আমরা এই 22 লক্ষ টাকা দিয়ে মনে করেন ইলেকট্রনিক্সের দোকান করব। তো ইলেকট্রনিক্সের দোকান করলে আমাকে নির্ধারণ করতে হবে যে আমি কি কি প্রোডাক্টের বিজনেস করব, তাই না? হ্যাঁ তো এই প্রোডাক্টগুলোকে আমার তো ইনলিস্ট করতে হবে যে আমি কি কি প্রোডাক্টের বিজনেস করব। আমার কাছে এখন এই যে লোন এবং ক্যাপিটাল মিলে 22 লক্ষ টাকা আছে। এখন আমি নির্ধারণ করব যে আমি ইলেকট্রনিক্সের বিজনেস করব, বা এটা আগেই নির্ধারণ করা থাকে। তারপরে আমি কি করব, কি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব, সেই প্রোডাক্টগুলো আগে আমি এন্ট্রি করে নেব। তো আমাকে কি করতে হবে, সেটিং থেকে প্রোডাক্ট লিস্টে যেতে হবে। তো আমি প্রোডাক্ট লিস্টে যাই। এই প্রোডাক্ট, এইখানে প্রোডাক্ট লিস্ট। তো প্রোডাক্টের নাম, আমি প্রথমে একটা প্রোডাক্টের নাম দেই,
মাদারবোর্ড, ঠিক আছে। মাদারবোর্ড নাম দিলাম, এটার আইডি দিলাম 3000 দিয়ে শুরু করলাম, 3000। ঠিক আছে, মাদারবোর্ডের মডেল দিলাম 85H। ঠিক আছে, মাদারবোর্ডের এটার ইউনিট হবে কিসে, পিসে। এটা কি এন্ট্রি করতেছি বলেন দেখি। ইউনিট টাইপ। একটা প্রোডাক্ট এন্ট্রি করতেছি। তো সবার তো আর প্রোডাক্ট থাকে না, আপনাদের এই যে হসপিটালের বিজনেস, এখন মনে করতে পারেন যে কিছু কিছু বিজনেসের তো প্রোডাক্ট নাই। তো প্রোডাক্ট না থাকলেও সেটার কি আছে, সার্ভিস আছে। সার্ভিসটাও এক ধরনের প্রোডাক্ট, কারণ সার্ভিস সেল করেই আমরা কিছু কিছু প্রতিষ্ঠান টাকা ইনকাম করে। যেমন শিক্ষা প্রতিষ্ঠান, তারা কি করে, সার্ভিস দেয়। এই যে বিভিন্ন ধরনের কোর্স, এগুলো কি সার্ভিস, ঠিক আছে। আর কিছু কিছু কোম্পানি আছে যারা প্রোডাক্ট উৎপন্ন করে অথবা প্রোডাক্ট কিনে নিয়ে এসে খুচরা সেল করে, পাইকারি কিনে খুচরা সেল করে। তো এখানে এই প্রোডাক্টটা কোন সাপ্লায়ার, আমরা যদি চাই যে সাপ্লায়ার এন্ট্রি করব, তাহলে এখানে সাপ্লায়ার এন্ট্রি করে নিতে পারি। ধরে নিচ্ছে এটা আমরা গ্লোবাল বাংলাদেশ থেকে ইয়া করি। গ্লোবাল বাংলাদেশ, ঠিক আছে। ফোন নাম্বার দিতে হবে একটা, আমি যে কোনো একটা ফোন নাম্বার দিলাম। গ্লোবাল বাংলাদেশ থেকে এটার পার্সেস এমআরপি রেট ধরলাম 5700 টাকা, আর ভ্যাট হলো 10%, ঠিক আছে। এবং বাই প্রাইস ধরলাম 5200 টাকা। প্রোডাক্টটা এন্ট্রি করে নিচ্ছি। এটা কিন্তু প্রোডাক্টটা এন্ট্রি করে নিচ্ছি, এটা কিন্তু আমি জাস্ট ইনলিস্ট করে নিচ্ছি। এটা কিন্তু এখনো পারচেস করি নাই বা সেল করি নাই, জাস্ট আমি প্রোডাক্টটা ইনলিস্ট করলাম। এই প্রোডাক্টটা চলে আসলো আমার প্রোডাক্ট লিস্টের মধ্যে। যে আমরা যদি প্রোডাক্ট লিস্টে যাই, যে এখানে প্রোডাক্ট লিস্টে চলে আসছে, ঠিক আছে। আর এখানে আগে থেকে দুইটা প্রোডাক্ট আমরা যখন রেজিস্ট্রেশন করি তখন ডিফল্ট হিসেবে দুইটা প্রোডাক্ট এন্ট্রি করে দেই, ঠিক আছে। প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2। এই পর্যন্ত কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে আপনাদের এই প্রোডাক্টগুলো এন্ট্রি করবেন কোথা থেকে, আপনাদের অর্গানাইজেশনে সেম ভাবে আপনারা কিছু প্রোডাক্ট এন্ট্রি করবেন। এই আমি যেটা দেখালাম এটাই যে এন্ট্রি করতে হবে এমন না। আপনারা আপনাদের আমি কি বলছি, যে আপনারা এই যে ট্রেনিং করতেছেন, আপনাদের ধরে নিতে হবে আপনারা নিজেরা একটা উদ্যোক্তা, আপনারা বিজনেস শুরু করতেছেন। তো আপনার বিজনেস প্রতিষ্ঠানটাকে আপনার মতো করে নাম দিবেন, আপনার মতো করে আপনি প্রোডাক্ট এন্ট্রি করবেন, আপনার মতো করে ইনভেস্ট করবেন। আমি যে অ্যামাউন্ট দিলাম হুবাহু সেম করার, একটু ডিফারেন্ট করার ট্রাই করবেন, ঠিক আছে। তাহলে পার্থক্যটা বুঝবেন। তো আমার এখানে তিনটা প্রোডাক্ট হলো, যেটা দুইটা আগে থেকে এন্ট্রি করা আছে। তো আমি এগুলাকে চাইলে রিনেম করে নিতে পারি, আগের যে প্রোডাক্টগুলো সেগুলোকে রিনেম করে নিতে পারি। তো আমার কি মাদারবোর্ড আছে, আমি আরেকটাকে রিনেম করে এটাকে মনে করেন আইডিটা একটু বেশি ডিজিটের দেই, এটাকে রিনেম করে আমি দিলাম এটাকে পাওয়ার সাপ্লাই দিলাম, পাওয়ার সাপ্লাই একটা মডেল দিলাম 5 বা 1000 কেভি।
ইউনিট কিসে হয়? পিসে। এটার সাপ্লায়ার মনে করেন কম্পিউটার সোর্স। এটার একটা ফোন নাম্বার দেই। ঠিক আছে, তো এটার সেল প্রাইস, এমআরপি সেল প্রাইস মনে করেন 1200 টাকা, ভ্যাট হলো 10% এবং বাই প্রাইস ধরে নিলাম 950 টাকা। যে আরো অনেক ফিল্ড আছে, এগুলো চাইলে আমরা ক্রিয়েট করতে পারি এবং এখানে চাইলে প্রোডাক্টের ইমেজও দিতে পারি। প্রোডাক্টের ইমেজ দিলে কি হয় আমি ফেরদৌস ভাই, জি ফেরদৌস ভাই, জি ভাই বলেন। আহ, এখানে যদি আমি ট্যাক্সটা অ্যাড করতে চাই, মানে আমরা তো ধরেন যে একটা প্রোডাক্ট যখন কিনি, যখন বিলটা পেমেন্ট করি হ্যাঁ অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে, হ্যাঁ তখন আমরা ভ্যাট তো দিয়েছি নর্মাল নিয়মে, হ্যাঁ আবার তো 5% বা 7.5% আমরা ট্যাক্সটা কেটে চালান আকারে দিই। আচ্ছা, ওইটা কি এখানে অ্যাড করা যায় না? এটা ভাইয়া আপনার এখানে অ্যাড না, যখন আপনি পারচেস করবেন পারচেস অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্টের উপর ট্যাক্স কেটে দিবেন। আমি তো এখনো পারচেস করতেছি না বা কাউকে অ্যামাউন্ট পরি ইয়ে করতেছি না, আমি জাস্ট না, প্রোডাক্টের। আমি তো আপনি যেভাবে প্রোডাক্ট, আচ্ছা, মানে এটা ভ্যাটের সাথে ট্যাক্সটাও যদি আপনি না না, ইয়া করে দিতেন তাহলে হয়তো আমার ট্যাক্স প্রোডাক্টে হয় না ভাইয়া, সুবিধা হতো। ট্যাক্স প্রোডাক্টে হয় না, ট্যাক্স হলো আলাদা জিনিস। ট্যাক্স এবং ভ্যাট না, আমি 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 বলি, ভ্যাট তো আমি দিচ্ছি, কিন্তু কোম্পানি যে আমাকে বিলটা দিবে সেটা 5% আমি ওকে চালান আকারে দিব, আর কি ট্যাক্স আকারে দিব। সেটা সেটা কোম্পানি ভাই যখন স্যার, আমরা পারচেস করব, হুম যখন আমরা পারচেসে যাব হুম, তখন একই সাথে ত- যখন আমরা পারচেস করব তখন একই সাথে ভ্যাট এবং ট্যাক্সের ক্যালকুলেশনটা দেখা দেবো। আ- আচ্ছা আচ্ছা ভাইয়া জয়েন করছেন, ঠিক আছে, সগির আহমেদ ভাই জয়েন করছেন। আচ্ছা, আমি আচ্ছা, আবার ভাই সাহেব বুঝতে ঠিক আছে, পেরেছেন? ওকে, জি, আমি ক্লিয়ার করি আবারও। আপনার আমার কথা কি শোনা যাচ্ছে? প্রোডাক্ট সেল পারচেজের সাথে ভ্যাটটা অতপ্রতভাবে জড়িত, ট্যাক্সটা কিন্তু আপনি জড়িত না। ট্যাক্স হলো আপনি কোম্পানি থেকে কেটে রাখতেছেন, আপনি ভ্যাটটা কেটে রাখা হলো ইয়া। আর ট্যাক্স হলো আমার কোম্পানির ইনকামের উপর ডিপেন্ড করে, এটা হলো আলাদা জিনিস। আর ভ্যাট হলো আমার প্রোডাক্ট সেলসের উপর দিতে হয়, বুঝতে পারছেন? তারপরও আমরা কি করি, একটা কোম্পানি থেকে যেমন আমরা বাংলাদেশ পুলিশে যখন বিল দেই, তারা আমাদের ভ্যাটও কেটে রাখে, ট্যাক্সও কেটে রাখে, বুঝতে পারছেন? এই ট্যাক্সটা পরবর্তীতে আমার কোম্পানি যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার টোটাল যে প্রফিট, কোম্পানির যে রিয়েলাইজ গেইন, তার থেকে দেখা যাচ্ছে আমার ট্যাক্স বেশি কেটে রাখছে, তখন আমি কি ট্যাক্স কোম্পানি ইয়া থেকে, সরকারের কাছ থেকে রিটার্ন পাই। আর ভ্যাট হলো আমি কি সেল করলাম, যে পরিমাণ প্রোডাক্ট সেল করলাম ওই প্রোডাক্টের উপর নির্ধারিত যে টাকা, সেটা আমাকে ভ্যাট দিতেই হবে। আমাকে কিন্তু কোনো প্রোডাক্টের উপর ভ্যাট ট্যাক্স নির্ধারণ করে দেয়া থাকে না। প্রোডাক্টের উপর কি সগির আহমেদ ভাই ট্যাক্স কি প্রোডাক্টের উপর নির্ধারণ করে দেয়া থাকে? এরকম স্পেসিফিক কিছু নাই। না, আমি যতটুকু জানি ট্যাক্স ট্যাক্স হলো আপনি আপনার ইনকামের উপর ট্যাক্স, এই যে ট্যাক্সটা হচ্ছে ইনকামের উপর। হ্যাঁ, ট্যাক্স আপনি 10% কেটে রাখতেছেন আমাদের কাছ থেকে, ট্যাক্স কেটে রাখতেছেন, এটা আপনারা কেটে রাখতেছেন, এটা জানি। আপনাদের সিস্টেম হলো ভ্যাট কেটে রাখা, ভ্যাট কেটে রাখাটা হলো ডিটেলস সিস্টেম। ট্যাক্সও কেটে রাখে। হ্যাঁ, ট্যাক্সও কেটে রাখে ঠিক, কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে ভ্যাট না কেটে রেখে ট্যাক্সটাই শুধু কেটে রাখে। হ্যাঁ, আপনি কাটতে পারেন, কিন্তু বিষয়টা হলো ট্যাক্স প্রোডাক্টের উপর নির্ধারিত কোনো ফি না। ভ্যাট হলো প্রোডাক্টের উপর নির্ধারিত, যে আপনি ওই যে ভ্যাটের ইয়া দেখেন, কোন প্রোডাক্টে কত পার্সেন্ট ভ্যাট দিতে হবে, এভাবে আপনার ভ্যাটের ইয়ার মধ্যে নির্ধারণ করা আছে এবং প্রত্যেকটা আচ্ছা, প্রোডাক্টের একটা কোড আছে। ফেরদৌস ভাই, সেম ভাবে কিন্তু পিডিএফ এও প্রোডাক্ট ওয়াইজ একটা লিস্ট
করে দিচ্ছি আর কি। প্রোডাক্টের উপর ট্যাক্সের কোনো যেহেতু শকির ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে বলতেছি পাচ্ছি বলতেছি কোন কিন্তু প্রোডাক্টে কত ট্যাক্স এটা কি কোনো কোথাও নির্ধারণ করা থাকে? যে ফাইনাল সেটেলমেন্ট না, হ্যাঁ, আমি আমি একটা সেটাই রেট বলতেছি। যে আছে, আমি সেটাই বলতেছি একটা আমি। রেট যে আছে, হ্যাঁ, তো মূল কথা এটাই, ট্যাক্স প্রোডাক্টের উপর নির্ধারিত না। ট্যাক্স হলো আপনার কোম্পানির আয় ব্যয় হিসাব করে আপনি যে ইয়ে করলেন সেটার উপর আপনি ট্যাক্স দিবেন। আর এখানে আপনাকে আমি একটু জবাব দিচ্ছি, কারণ ভ্যাটের কথাটা যেভাবে বলছেন, ট্যাক্সের ব্যাপারটাও এখন এরকম ভাবে চলে আসছে। আপনাকে প্রত্যেকটা ট্রানজাকশন থেকে সেটা ট্যাক্সেবল হয়, তাহলে ট্যাক্স কেটে রাখতে হবে। কোন প্রোডাক্ট থেকে, কোন সার্ভিস থেকে কত পার্সেন্ট কাটবেন, এটাকে বলা হয় টিডিএস রেট চার্জ। হুম, টিডিএস, ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, আচ্ছা টিডিএস। এটা একটা লিস্ট আছে, সেই লিস্টটা অনুযায়ী আপনাকে প্রত্যেকটা ট্রানজাকশন থেকে টিডিএস কমপ্লাই করতে হবে। ও, যাই হোক, এরকম আমি কোনো লিস্ট এখনো ইয়া করে পাই নাই। আপনি লিস্টে থাকলে দেখিন, এটা আমার হয়তো জানা নেই। তবে যে পর্যন্ত করেছেন, আমরা যখন আপনি যখন ট্রানজাকশনে যাবেন, পারচেস এন্ট্রি করবেন এবং সেলস এন্ট্রি করবেন, হুম, সেই ক্ষেত্রে এগুলো আসবে, তখন আমরা এগুলোতে আপনাদেরকে হুম, আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আমি ট্যাক্সের বিষয়গুলো আমরা ক্লিয়ার করব। আর ভ্যাটটা হলো আপনার প্রোডাক্টের উপরে বাধ্যতামূলক ভ্যাট ইয়া করতে হবে, সেটা প্রোডাক্ট যখন এন্ট্রি করি তখনই আমাদের ভ্যাটটা দিয়ে দিতে হয়। তো আমি আপনাদেরকে কি দেখাইতে চাইলাম, আমাদের এই যে একটা ফিচার আছে যে এই যে প্রোডাক্টগুলো যখন এন্ট্রি করি তখন আমরা প্রোডাক্টের সাথে একটা ইমেজ দিতে পারি। তো আমরা দেখি একটু একটা ইমেজ দিয়ে জাস্ট দেখাচ্ছি। আচ্ছা ফেরদৌস ভাই, এই ইমেজ গুলা কি অরাকল অ্যাপেক্সে ব্লব হিসেবে স্টোর হয়ে যায় নাকি সার্ভারে স্টোর হয়? আপনি সার্ভারে স্টোর হইতে করতে পারেন। তো যেহেতু ডাটাবেস সার্ভারের প্রাইস অনেক বেশি, আমরা কি করি, সরাসরি সার্ভার থেকে না করে আমরা অন্য কোম্পানির থেকে চুরি করি। কিভাবে চুরি করি দেখেন, এই যে এর কাছ থেকে আমরা ইমেজ লিঙ্কটা নিয়ে নিলাম, কপি ইমেজ অ্যাড্রেস। লিঙ্ক নিয়ে কি করলাম, আমার প্রোডাক্টের ফর্মে গেলাম, জাস্ট এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেখি আগে এটা দিয়ে আবার আসে কিনা। এটা কি ওয়েব পি ফরম্যাটও সাপোর্ট করবে? আমি তো জাস্ট ইয়ার প্রোডাক্টের লিঙ্কটা নিয়েছি, ওই যে স্টারটেকের ওয়েবসাইটে যে প্রোডাক্টটা দিয়েছে এই প্রোডাক্টের ছবি তারা আপলোড করছে না, তো তাদের ওয়েবসাইট থেকে হ্যাঁ আমি হ্যাঁ। এটার অ্যাড্রেসটা নিয়ে নিলাম। অ্যাড্রেসটা নিয়ে আমার এখানে দিয়ে দিলাম। ও, দিয়ে আমি এটাকে প্রোডাক্টটা, এই যে আমি পাওয়ার সাপ্লাই এন্ট্রি করছি, এটাকে অ্যাপ্লাই চেঞ্জ দিলাম। অ্যাপ্লাই চেঞ্জ দিলে কি হয়, এখন এই প্রোডাক্টের ছবিটা, আমি হোম পেজে যাই, এই যে আমরা একটা পস সফটওয়্যার, এটাকে কি বলছি, এটা শুধু অ্যাকাউন্টস না, এটা একটা পয়েন্ট অফ সেল, মানে পস সফটওয়্যার। তো পস সফটওয়্যার কি হলো, তো পস সফটওয়্যারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে, বিভিন্ন ধরনের ইয়ে থাকবে। এই যে দেখেন, আমি যে প্রোডাক্টের ছবিটা দিলাম, আমার কিন্তু একটা ই কমার্স, আমরা যে প্রোডাক্টগুলো এন্ট্রি করছি এটা নিয়ে আমাদের একটা ই কমার্স সাইটও অলরেডি তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন? ও, তাহলে তো ডিসপ্লে করতে পারে। হ্যাঁ, তো আমার সুবিধা কি, আমরা একটা পস সফটওয়্যার ম্যানেজ করতেছি, কিন্তু ব্যাক এন্ডে আমাদের একটা ই কমার্স সাইটও তৈরি হয়ে গেছে। আমাদের নতুন করে একটা ই কমার্স সাইট তৈরি করতে হবে না, জাস্ট একটা ডোমেন হোস্টিং নিয়ে এটাকে ম্যাপ করে দিলে জাস্ট দারাজের মতো একটা আমাদের ই কমার্স সাইট রেডি হয়ে গেল। আমাদের প্রোডাক্টগুলো সফটওয়্যার থেকে সেল পারচেজ হবে, এখানে অটোমেটিক সব কিছু ই কমার্স সাইটে ম্যানেজ হবে। তো এটা কি সুবিধা না? অন্যান্য যারা ব্যবসা করে তাদেরকে কি করতে হয়, যারা এই যে দেখবেন যে কম্পিউটারের দোকান আছে, বিভিন্ন ধরনের ইয়ে আছে, তারা কি করে, তারা সফটওয়্যার আলাদাভাবে ম্যানেজ করে, ওয়েবসাইট আলাদাভাবে ম্যানেজ করে। তো তাদের কি কাজ কমে গেল, আমাদের সফটওয়্যার যদি নেয় তাদের কাজ কমে গেল।
তো যাই হোক, আমরা ওই দিক না যাই, ওই দিক পরে যাবো। তো আমরা চাইলে প্রত্যেকটা প্রোডাক্টের এগেইনস্টে আমরা ছবি বা অন্যান্য দিকগুলো দিতে পারি, তাহলে আমাদের প্রোডাক্টের সফটওয়্যারও ম্যানেজ হবে, আমাদের ই কমার্স সাইটটাও সুন্দর হবে। এবং এখান থেকে আমাদের একটা বারকোড থাকে, এই বারকোডটা যদি আমরা প্রিন্ট করে দিয়ে দেই, এখানে বারকোডটা লোড হইতে সময় লাগবে। যাই হোক, এই বারকোডটা স্ক্যান করলে আমাদের ওই যে কি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো দেখতে পারবে এবং ক্লায়েন্ট ওই প্রোডাক্টগুলো সিলেক্ট করে অর্ডার দিতে পারবে। যেমন মনে করেন যে বইমেলায় কি আমাদের অনেকগুলো দোকানে আমাদের স্টলে আমাদের এই সফটওয়্যারটা চলে, এই সেম সফটওয়্যারটা বইমেলায় অনেকগুলো প্রকাশনীতে আমাদের এই সফটওয়্যারটা চলে। তো তারা কি করে, তাদের বইগুলো তারা ওখানে সেল করে এবং সেগুলো মনে করেন যে একটা ই কমার্স সাইটে শো হয় এবং ওখান থেকে তারা যদি ডেস্কে একটা কিউআর কোড রাখে, স্ক্যান করে ওখানে মনে করেন মেলায় তো অনেক ভিড় থাকে, ওখানে গিয়ে প্রত্যেকটা স্টলে কি বই আছে এগুলো দেখতে তো আমাদের কষ্ট হয়, তাই না? তো আমরা যদি কিউআর কোডটা স্ক্যান করে নেই, নিয়ে যা ফাঁকা জায়গায় বসে আমরা দেখতে পারি যে কি বই আছে। দেখার পর আমার যেটা যেটা পছন্দ হলো সেটা সিলেক্ট করলাম, করে আমি একটা অর্ডার দিয়ে দিলাম। ওখানে যে অর্ডার আইডিটা বললাম যে আমার এত নম্বর অর্ডার আইডিতে বই সিলেক্ট করা আছে, আপনি বইগুলো আমাকে দিয়ে দেন। তো তারা ওখানে সিলেক্ট অর্ডার আইডিটা দিয়ে সহজে খুঁজে পাবে এবং দ্রুত আমাকে বইগুলো দিয়ে বিল কপি দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে নিতে পারবে। ঠিক আছে? তো এটা হলো আমাদের সফটওয়্যারের একটা বাড়তি অপশন। তো আমি কি করলাম, 3টা প্রোডাক্ট এন্ট্রি করলাম। তো আমরা ইয়াতে ফিরে আসি, আমাদের টাইমটা একটু দেখে নেই। এখানে আর 13 মিনিট আছে। আমরা একটা নতুন লিঙ্ক ক্রিয়েট করে আমি লিঙ্কটা আগেই দিয়ে দিই। যদি আপনারা কি আজকে বাড়তি ক্লাস করবেন না 1 ঘন্টা করে শেষ করতে চাচ্ছেন? আজকে মনে কোয়েশ্চেন তেমন থাকবে না, সবই মোটামুটি বুঝে গেছে। আচ্ছা, তাহলে 1 ঘন্টায় শেষ করে দেই। আগামী ক্লাসে আমরা আর বিস্তারিত আলোচনা করব। তো আমরা কি করলাম, প্রোডাক্ট এন্ট্রি করলাম, তাই না? এখন আমাদের ইনভেস্টও হয়েছে, আমরা কি প্রোডাক্টের ব্যবসা করব সেই প্রোডাক্টগুলো আমরা এন্ট্রি করলাম। এখন আমাদের কি করতে হবে, পারচেস করতে হবে, তাই না? তো আমরা কি করব, এই যে পারচেজ সিস্টেমে যাব, এই যে পারচেস ইনভয়েসে যাব। ঠিক আছে, পারচেস ইনভয়েসে যাব। পারচেজে ইনভয়েসে গিয়ে আমরা যেহেতু প্রিভিয়াস ডেট দিচ্ছি, আমরা একটু প্রিভিয়াস ডেটে যাই। মনে করেন আমি 5 তারিখে পারচেস করলাম, ট্রানজ্যাকশন ডেট কি 5 তারিখ। কার কাছ থেকে পারচেস করব, গ্লোবাল বাংলাদেশের কাছ থেকে কি পারচেস করব, মাদারবোর্ড পারচেস করব। এখানে আমার কারেন্ট স্টক কি, 0 দেখাচ্ছে। তো আমি কত কোয়ান্টিটি পারচেস করব, মনে করেন আমি 100 কোয়ান্টিটি পারচেস করব বা 50 কোয়ান্টিটি পারচেস করব। 50 কোয়ান্টিটি পারচেস করব। আমার এখানে রেট আসছে, আমি এটা অ্যাড করলাম, করে আমার টোটাল টাকা আসছে 2,86,000। ঠিক আছে? এখন আমি গ্লোবালকে বললাম যে আমি নগদ আপনাদেরকে 1,86,000 টাকা দেব, আর বাকি টাকাটা আমার কি থাকবে, ডিউ থাকবে। ঠিক আছে? তো আমি এটাকে ফাইনাল করে সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন আমি ব্যালেন্স শিটে যাই, দেখি আমার ব্যালেন্স শিটে কি পার্থক্য আসলো। আমি যে এটা পারচেস করলাম, আমার ব্যালেন্স শিটে কি পার্থক্য আসলো। লেজার রিপোর্ট, এখান থেকেই ব্যালেন্স শিটে যাই, এই যে ব্যালেন্স শিটে যাই। এখন দেখেন আমি প্রোডাক্ট পারচেস করছি যে টাকার, সেটা এই যে এখানে দেখেন স্টকে জমা হয়ে আছে। ঠিক আছে? আমার অ্যাসেট আগে ছিল কত, অ্যাসেট আমার ক্যাশ ইন হ্যান্ডে 5 লক্ষ টাকা ছিল না? আমি সাপ্লায়ারকে দিলাম কত, 1,86,000।
তো আমার কাছে ক্যাশে এই টাকাটা আছে, আর ব্যাংকে এখনো যেটা ছিল সেটাই আছে। আমার এখানে আমি যে পারচেস করলাম, আমার কি স্টকে প্রোডাক্ট ঢুকছে না? তো আমার স্টক অ্যামাউন্ট এখানে অলরেডি জমা হয়ে আছে। আর এই দিক দেখেন, আমার আগে কিন্তু অ্যাসেট ছিল কত? আগে অ্যাসেট ছিল 22 লক্ষ টাকা, এখন আমার 23 লক্ষ টাকা অ্যাসেট হলো কেন? 23 লক্ষ টাকা অ্যাসেট হলো কারণ আমি 1 লক্ষ প্রোডাক্ট কিনছি 2,86,000, যার 1 লক্ষ টাকা আমি ডিউ রাখছি। এই যে ডিউ যে রাখছি, এটা আমার পরবর্তীতে শোধ করতে হবে না, সেটা আবার এই যে লাইবিলিটি হিসেবে, এই যে সাপ্লায়ার লাইবিলিটি হিসেবে এখানে অটোমেটিক চলে আসছে। ঠিক আছে? ও মানে যে টাকাটা ডিউ আছে ওইটা অ্যাসেটে থাকলো না। ওটা না, আমি তো প্রোডাক্ট, যে অ্যামাউন্টের প্রোডাক্ট কিনছি সেটা তো আমার অ্যাসেটে চলে আসছে অলরেডি। 2,86,00,000 যে প্রোডাক্ট অ্যাসেট কিনছি সেটা আমার এখানে চলে আসছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি তো পুরো টাকা পে করি নাই। না না। তো পুরো যে টাকাটা পে করি নাই সেটা কি আমার দায় না? হ্যাঁ দায়। সেটা আমার এই যে সাপ্লায়ার লাইবিলিটি হিসেবে নিচে অটোমেটিক চলে আসছে। তো আমরা চার্ট অফ অ্যাকাউন্টে আলোচনার সময় আমরা একটা কথা বলছিলাম, চার্ট অফ অ্যাকাউন্টে আলোচনার সময় আমরা একটা কথা বলছিলাম যে অ্যাসেট এবং এক্সপেন্স এই দুইটা কি ডেবিট হেড, এগুলা প্লাসের দিকে যায়। ইনকাম এবং লাইবিলিটি এগুলা ক্রেডিট হেড বলছিলাম না? হ্যাঁ তো আমরা অ্যাকাউন্টসে ডেবিট ক্রেডিট হেডগুলো আমরা একটু দেখে নেই। ডেবিট ক্রেডিট হেডগুলো একটু দেখে নেই আমরা চার্ট অফ অ্যাকাউন্টে। এই যে অ্যাসেট এবং এক্সপেন্স এগুলো প্লাসের দিকে, লাইবিলিটি ইনকাম এগুলা মাইনাসের দিকে বাড়ে, আমরা এটা কথা বলছিলাম। কিন্তু এইখানে তো এই যে সাপ্লায়ার, ক্লায়েন্ট, এই হেডগুলো তো এখানে নাই, আছে? চার্ট অফ অ্যাকাউন্টে আমরা সেগুলো এন্ট্রি করছি? করি না। নাই। এর কারণটা হলো এই সাপ্লায়ার, লাইবিলিটি, ইনকাম, সরি সাপ্লায়ার, তারপরে এমপ্লয়ি, ক্লায়েন্ট বা কাস্টমার, এগুলা প্লাসও হইতে পারে, এগুলা মাইনাসও হইতে পারে। বুঝতে পারছেন? এগুলা প্লাসের দিকেও যেতে পারে, এগুলা মাইনাসের দিকেও যেতে পারে, যার কারণে আমরা এগুলা চার্ট অফ অ্যাকাউন্টের ভিতরে রাখি নাই। এগুলা ডাইনামিক, যে কোনো দিকে পাশেই যেতে পারে। আমি দেখাচ্ছি কিভাবে যে কোনো পাশে যেতে পারে। কিন্তু অন্যান্য সফটওয়্যারে এদেরকে এই চার্ট অফ অ্যাকাউন্টের ভিতরে রেখে এদেরকে ফিক্সড করা হইতো, এবং যার কারণে ওদেরকে ভিন্নভাবে ট্রানজ্যাকশন গুলা করতে হইতো। সেটাও কিভাবে করতে হইতো সেটাও আমি দেখাচ্ছি। তো আমরা আবারও কিছু ট্রানজ্যাকশন করি। আমরা কি পারচেস করলাম, এখন আমরা গ্লোবাল ব্র্যান্ডের কাছ থেকে পারচেস করছি। আমরা আরেকটা সাপ্লায়ারকে কি করব, আমরা অ্যাডভান্স টাকা কিছু পরিশোধ করব। আমরা এখনো প্রোডাক্ট নেইনি, কিছু টাকা তাকে অ্যাডভান্স দেব। তা আমরা ভাউচার এন্ট্রিতে যাই। ভাউচার এন্ট্রিতে যেয়ে আমরা একটা সাপ্লায়ারকে কম্পিউটার সোর্সকে ঠিক 5 তারিখে আমরা কি করব, কিছু টাকা অ্যাডভান্স করব। সে আমাদেরকে পরবর্তীতে প্রোডাক্ট দিবে। সে বলছে যে প্রোডাক্ট বর্তমানে নাই, আপনি অ্যাডভান্স করে যান, আপনাকে আমরা পরবর্তীতে দেব, প্রোডাক্ট এনে দেব। তো আমরা কি করব, এখানে যেহেতু আমরা টাকা দিচ্ছি, আমরা এখানে কি বলছি, টাকা দিলে আমরা কি সিলেক্ট করব, ডেবিট ভাউচার। কাকে দিচ্ছি? সাপ্লায়ারকে দিচ্ছি। তো কোথা থেকে দিচ্ছি, আমরা মনে করেন এইখানে ব্যাংক থেকে বা ক্যাশ ইন হ্যান্ড থেকেই দেব। মনে করেন ক্যাশ ইন হ্যান্ড থেকে, ক্যাশ ইন হ্যান্ডে আমার কত টাকা আছে, 3,14,000 টাকা আছে। তো আমি 3,14,000 থেকে এখানে কাকে দেব, সাপ্লায়ারকে দেব। এই যে এখানে এখন এই যে দেখেন, আমরা এখানে কেন ফিল্টার রাখছি, আমরা যখন এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করি ডান দিকে এই যে অ্যাকাউন্টস আসে, আর এখানে যখন আমি সাপ্লায়ার সিলেক্ট করব তখন ডান দিকে কি সাপ্লায়ার নামগুলাই শুধু আসবে, দেখতে পাচ্ছেন? তা আমি জি। কম্পিউটার সোর্সকে অ্যাডভান্স করব কিসের বাবদ,
আমি তার কাছ থেকে পাওয়ার সাপ্লাই নেব, অ্যাডভান্স, আমি এখানে নোট রাখলাম। ভাইয়া সাপ্লায়ারের নামগুলো কি আমি অ্যাকাউন্টসে পাবো না? হ্যাঁ, অ্যাকাউন্টসে পাবেন, অ্যাকাউন্টসে পাবেন, কিন্তু আচ্ছা, এটা জাস্ট খালি সংক্ষিপ্ত করে পাওয়ার জন্য আর হ্যাঁ, কি। চার্ট অফ অ্যাকাউন্টে পাবেন না, কারণ চার্ট অফ অ্যাকাউন্টে আগের আগের জায়গায় কি করা হইতো, চার্ট আগে যতগুলো টেলিতেও সেম কাজ, আপনাকে চার্ট অফ অ্যাকাউন্টের ভিতরেই সাপ্লায়ারকে রাখতে হইতো। তো সাপ্লায়ারকে তখন কি করতো, কিছু কিছু অর্গানাইজেশন আছে সাপ্লায়ারকে সরাসরি এক্সপেন্সের আন্ডারে রাখতো, কিছু কিছু অর্গানাইজেশন আছে সাপ্লায়ারকে যারা একটু মানে অ্যাকাউন্টস একটু অ্যাডভান্স, তারা কি লাইবিলিটি রাখতো। আমি সেটাও দেখাবো, এই জন্য আমি দুইটা অর্গানাইজেশন করে নিছি, বুঝতে পারছেন? জি 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 আমি দুইটা জি, বুঝতে অর্গানাইজেশন পারছি। করার কারণ এটাই যে আমাদের এখানে সাপ্লায়ার কি আলাদা লিস্ট, আর পুরাতন সফটওয়্যারে সাপ্লায়ারকে এক্সপেন্সে রাখলে কি হয়, লাইবিলিটি রাখলে কি হয়, আমি দুইটা সিস্টেমেই আপনাদেরকে দেখাবো। এক্সপেন্সে রেখে কিভাবে ভাউচার এন্ট্রি করে, লাইবিলিটিতে রেখে কিভাবে ভাউচার এন্ট্রি করে, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে আমি জি, দুইটাই বুঝতে পারছি। দেখাবো, এই জিনিসগুলোতেই আসবে অ্যাকাউন্টসের মজা। তো আমরা তো এখন শুরু করছি, তো আপনারা তো ওই যে যারা টালি চালান তারা একভাবে এন্ট্রি করেন, আবার যারা অন্য সফটওয়্যার চালায়, যারা একটু বেশি অ্যাডভান্স, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সাপ্লায়ারকে এক্সপেন্সে রাখে, কিন্তু একটু যারা অ্যাডভান্স তারা কিন্তু দেখবেন যে লাইবিলিটিতে রাখছে সাপ্লায়ারকে। যাই হোক, অ্যাডভান্স পেইড ফর দ্য প্রোডাক্ট অফ আমি এখানে একটা নোট রাখলাম, নোট রেখে আমি কত টাকা দিলাম, 1,00,000 টাকা তাকে আমি পরিশোধ করে দিলাম। এটা কি ওই ডিউটা পে করতেছে? না রে ভাই, এটা অন্য কোম্পানিকে, ডিউ ছিল আরেক সাপ্লাইয়ের কাছে, এটা আমি, আর ওটা ছিল গ্লোবাল সাপ্লায়ারকে। আচ্ছা, 1,00,000 টাকা দিলাম, তো আপনি কনফিউশনে পড়ে গেছেন, 1,50,000 টাকা দিলাম, আরো বাড়াই দিলাম। এটা অন্য সাপ্লায়ারকে কি দিচ্ছি, আমি অ্যাডভান্স দিচ্ছি। এক সাপ্লায়ার তো আমার কাছে পাবে, তার কাছে ডিউ আছে, আরেক সাপ্লায়ার কি করলাম, প্রোডাক্ট নেব তার কাছ থেকে, তাকে আমি অ্যাডভান্স কিছু টাকা দিলাম, দিয়ে আমি ভাউচারটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট অ্যান্ড ক্লিন দিচ্ছি, কারণ আমার দ্রুত কাজ, আমার প্রিন্টের দরকার নাই, অর্থাৎ ক্রিয়েট অ্যান্ড ক্লিন দিলাম। এখন আমি ব্যালেন্স শিটে যাই, ব্যালেন্স শিটে যাই, আর আচ্ছা এই ভাউচারটা প্রিভিয়াস ডেটে দিতে হইতো, তো আমি দেখি কারেন্ট ডেটে মনে দিয়ে ফেলছি, তারপর ব্যালেন্স শিটে আমি এখন পার্থক্যটা দেখাচ্ছি। দেখেন, এই যে দেখেন, নিচেও অ্যাসেট সাইডেও কি আছে, আমার সাপ্লায়ার আছে, অ্যাসেট সাইডে কি আছে, সাপ্লায়ার আছে, দেখছেন? হ্যাঁ তো আমি যেটা অ্যাডভান্স করলাম সেটা কি এই সাপ্লায়ার কাছে আমার পাওনা না? হ্যাঁ জি, এটা কাইন্ড অফ অ্যাসেট। হ্যাঁ, তো এই যে পাওনা টাকা আমার কি রিসিভেবল, পাওনা টাকা আমার কি সাপ্লায়ার কাছে রিসিভেবল না? সাপ্লায়ার, আমি যদি প্রোডাক্ট না নেই, তো এই সাপ্লায়ার আমাকে এই টাকাটা কি ফেরত দিতে দেবে, তো এই টাকাটা আমার রিসিভেবল মানে কি, আমি টাকাটা পাওনাদার, মানে আমার এখানে আমি বলতেছি অর্গানাইজেশন আর কি, তো অর্গানাইজেশন টাকাটা পাওনাদার সাপ্লায়ার কাছ থেকে। সেম ভাবে এখানে আবার কি আছে, এখানেও সাপ্লায়ার আবার 1,00,000 টাকা কি, আর 1 মিনিট আছে মনে হয়। তো 1 মিনিট থাকলে এইটুকু বুঝে নেন। তো আমার এই যে দেখেন, সেম সাপ্লায়ার ট্রানজ্যাকশনের উপর ডিপেন্ড করে ডাইনামিক ভাবে আমার অ্যাসেট সাইডে চলে আসতেছে, ডাইনামিক ভাবে আমার লাইবিলিটি সাইডে চলে যাচ্ছে, এইটুকু বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আজকে কি ক্লাস আর টানবো না আগামীকাল আবার শুরু করি নাকি? আজকে এই পর্যন্ত ইতি, ভালো আমরা থাকেন। আর 3 মিনিট খালি টানেন, 3 মিনিট। আচ্ছা, তো যেটা হলো, অন্যান্য জায়গায় যদি আমি সাপ্লায়ার যদি আমি এক্সপেন্সের আন্ডারে ক্রিয়েট করতাম, তাহলে কি করতে হইতো, আমি তাকে অ্যাডভান্স দিতে, সরাসরি সাপ্লায়ারকে অ্যাডভান্স দিতে পারতাম না, আমাকে কি করতে হইতো, এই টাকাটা রিসিভেবল নামে একটা অ্যাসেট দিকে হেড করতে হইতো, তাই না? আপনারা কি করেন এখানে, অ্যাকাউন্টসের কেউ আছে না? তাকে যে কোনো এক জায়গায় রাখতে হতো আর কি।
যে কারো আন্ডারে হোক না কেন। আচ্ছা আচ্ছা, এখানে তো অ্যাকাউন্টসের অনেকে আছে, একটু বলেন তো আপনারা কি করেন? আচ্ছা, আমাদের অনেক ক্লোজ হয়ে গেছে।